কল্পনা করুন আপনি এক উপজাতি যোদ্ধা, যুদ্ধের সময় আপনি রাজার হয়ে প্রাণপণ লড়াই করেছেন, শান্তির সময় কঠোর পরিশ্রম করে কৃষিকাজ করেছেন, কিন্তু এই রাজদরবারের কর্মকর্তারাই আপনার ঘরে ঢুকে জোর করে খাজনা আদায় করতে আসলো। আর যখন আপনি প্রতিবাদ করলেন তখন সেনাবাহিনী এলো, সংঘর্ষ হলো আর দুজন মারা গেল। আর তারপর যা হলো তা ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে নৃশংস অধ্যায়গুলির একটি। মস্তক ছিন্ন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল ত্রিপুরার জমাতিয়া বিদ্রোহের ভয়াবহ ইতিহাস, যেখানে জমাতিয়া বিদ্রোহ দমন করার জন্য জাতিতে জাতিতে দাঙ্গার সৃষ্টি করে কুকিদের মাধ্যমে নৃশংসভাবে এই বিদ্রোহ দমন করা হয়েছিল। এর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। কুকিরা এলো, যুদ্ধে নিহত 200 জমাতিয়া যুবকের মস্তক ছিন্ন করে বর্ষায় বিদ্ধ করে আগরতলায় নিয়ে আসা হলো। সেই ছিন্ন মস্তকগুলি গাছে ঝুলিয়ে রাখা হলো সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে, যে তারা আর কর না দেওয়ার জন্য দুঃসাহসিক পদক্ষেপ যাতে আর না নিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো 1863 সালের জমাতিয়া বিদ্রোহের সম্পূর্ণ ইতিহাস, কেন হয়েছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, কিভাবে দমন করা হয়েছিল এবং এই বিদ্রোহের পেছনে যে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল সেটাও উন্মোচন করব। তাহলে প্রথমে আলোচনা করি প্রেক্ষাপট, রাজ সিংহাসনের দ্বন্দ্ব। 1863 সালের জমাতিয়া বিদ্রোহ বুঝতে হলে আমাদের একটু আগে যেতে হবে ত্রিপুরার রাজ সিংহাসনের লড়াইয়ে। 1862 সালের 1 আগস্ট ত্রিপুরার রাজা ঈশান চন্দ্র মাণিক্য পরলোক গমন করেন। তার ভাই বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার রাজা হন, কিন্তু সিংহাসনে আরও অনেক দাবিদার ছিলেন। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বীরচন্দ্র মাণিক্যের বইমাত্র ভাই নীলকৃষ্ণ ঠাকুর। নীলকৃষ্ণ ঠাকুর ইংরেজ সরকারের কাছে অভিযোগ করেন ঈশানচন্দ্র মাণিক্য কখনো বীরচন্দ্র মাণিক্যকে যুবরাজ নির্বাচিত করেননি, বয়সের বিচারেও তিনি ছিলেন প্রকৃত উত্তরাধিকারী। এই দাবি তিনি আদালতে পেশ করেন। এদিকে বীরচন্দ্র মাণিক্য একটি কাজ করলেন। ঈশানচন্দ্র মাণিক্যের গুরু বিপিন বিহারী গোস্বামীকে হঠাৎ নজরবন্দি করে রাখলেন। কারণটা স্পষ্ট, বিপিন বিহারী ছিলেন আগের রাজার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, অর্থাৎ ঈশানচন্দ্রের বিশ্বস্ত মানুষ। তাকে সরিয়ে দিলে নীলকৃষ্ণ ঠাকুরের পক্ষে সাক্ষ্য দেওয়ার কেউ থাকবে না। বিপিন বিহারী ক্ষমতাচ্যুত হলে রাজপরিবারের যারা আগে তার ছত্রছায়ায় ছিলেন তারা এবার নিজ স্বার্থের প্রতি নজর দিতে শুরু করবেন আর বীরচন্দ্র মাণিক্যের বিরোধিতা থেকে বিরত থাকবেন। আর এই সময় শুরু হয় প্রজাদের উপর শোষণ, অত্যাচার। এই অস্থির রাজনৈতিক পরিবেশেই জমাতিয়া বিদ্রোহের বীজ বপিত হয়। এবার আসছি জমাতিয়া কারা এবং তাদের ভূমিকা এবং অবস্থান। জমাতিয়ারা ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ উপজাতি সম্প্রদায়। তারা যুদ্ধের সময় রাজার সেনাবাহিনীতে কাজ করত, শান্তির সময় পার্বত্য অঞ্চলে কৃষিকাজে নিযুক্ত থাকত। ত্রিপুরার পার্বত্য অঞ্চলে একটি বিশেষ প্রথা ছিল, সেটা হচ্ছে তৈথুন প্রথা। তৈথুন প্রথা অনুসারে রাজকর্মচারীরা এবং তাদের মালপত্র স্থানীয় লোকেরা বিনা পারিশ্রমিকে বহন করতে বাধ্য থাকত। এটি ছিল মূলত বেগার শ্রমের একটি প্রাতিষ্ঠানিক রূপ। এই প্রথার বোঝা বহন করতে করতে জমাতিয়ারা ক্ষুব্ধ হচ্ছিল, কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। এবার আসছি বিদ্রোহের কারণ। ওয়াকিরায় হাজারির অত্যাচার বিদ্রোহের তাৎক্ষণিক কারণ ছিল একটি নির্দিষ্ট ঘটনা। রাজা বীরচন্দ্র মাণিক্য সংবাদ পেলেন জমাতিয়ারা নীলকৃষ্ণ ঠাকুর ও তার প্রতিদ্বন্দ্বীদের প্ররোচনায় খাজনা বন্ধ করে দিয়েছিল। রাজা খোঁজখবর নেন এবং খাজনা আদায় করতে ওয়াকিরায় হাজারি নামে একজন রাজকর্মচারীকে জমাতিয়া অঞ্চলে পাঠান। ওয়াকিরায় হাজারি ছিলেন রাজপরিবারের জমাতিয়াদের প্রতিনিধি বা মিসিফ এবং তাদের স্বজাতি। কিন্তু এই ওয়াকিরায় হাজারি এবং তার সঙ্গীরা জমাতিয়াদের কাছ থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা আদায়ে সচেষ্ট হয়।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত খাজনা আদায় স্থগিত রেখে ওয়াকিরায় হাজারি রাজধানী আগরতলায় এসে রাজাকে জানালেন জমাতিয়ারা খাজনা বন্ধ করেছে এবং বিদ্রোহের জন্য প্রস্তুত হচ্ছে। রাজা এই বিষয়ে আর কোনো অনুসন্ধান না করে একদল সেনা পাঠালেন। এটাই ছিল রাজার সবচেয়ে বেশি ভুল। জোর করে খাজনা আদায় করতে শুরু করা হয়। বন্দুকধারী সেনাদের দেখে জমাতিয়ারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে দুজন জমাতিয়া নিহত হয়। এরপর সেনারা সেই দুজন নিহত জমাতিয়ার মস্তক ছেদন করে রাজার কাছে নিয়ে যায়। এই নৃশংসতাই জমাতিয়াদের সম্পূর্ণরূপে বিদ্রোহের দিকে ঠেলে দেয়। এবার আসছি বিদ্রোহের সংগঠন, নেতা এবং প্রস্তুতি। মস্তক ছেদনের ঘটনার পর জমাতিয়ারা আরও ক্ষুব্ধ হয়। তারা এখন সংগঠিত হয় এবং তারা তাদের সর্দারকে ঠিক করে, আর এই সর্দার ছিলেন পরীক্ষিত সর্দার। এই নামটি উঠে আসে বিদ্রোহের নেতা হিসাবে। তার নেতৃত্বে জমাতিয়ারা সংঘবদ্ধ হলো এবং সশস্ত্র বিদ্রোহের জন্য প্রস্তুত হয়। বিদ্রোহীদের আবাসস্থল ছিল উদয়পুরের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। রাজা বীরচন্দ্র সেই সময় রাজকার্য উপলক্ষে উদয়পুরে অবস্থান করছিলেন। বিদ্রোহীরা সরাসরি উদয়পুরের প্রাসাদ আক্রমণ করে রাজা বীরচন্দ্র উদয়পুর ছেড়ে আগরতলায় পালিয়ে আসেন। এরপর বিদ্রোহ দমন করতে একদল সেনা উদয়পুরে পাঠানো হয়, কিন্তু বিদ্রোহীরা সেই সেনাবাহিনীকেও পরাজিত করে। এরপর অসহায় রাজা শেষ পর্যন্ত কুকিরদের সহায়তায় নৃশংসভাবে বিদ্রোহ দমনের পরিকল্পনা করেন। নিজের সেনাবাহিনী বিদ্রোহ দমনে ব্যর্থ হয় রাজা বীরচন্দ্র মাণিক্য এবার একটি ভয়াবহ সিদ্ধান্ত নেন। তিনি কৈলাসহরে কুকিরদের শরণাপন্ন হন। কুকি সর্দার মরচুই লালা ও হাপুই লালা, এই দুই সর্দার যথাক্রমে চাংকুয়ালা ও চাংওয়াকার নামে দুই সেনাপতির অধীনে মোট 600 কুকি সৈন্য রাজার সাহায্যার্থে পাঠানো হয়। কুকিরা এলো, জমাতিয়াদের গ্রামগুলি ঘিরে ফেলল। ঘণ্টার ধ্বনি দিয়ে জমাতিয়া যুবকদের যুদ্ধে আহ্বান করল। 200 জমাতিয়া যুবক সর্দার পরীক্ষিতের নেতৃত্বে কুকিদের বাধা দিতে এগিয়ে আসলো। যুদ্ধে 200 জমাতিয়া প্রাণ বিসর্জন দিল। বহু গ্রাম কুকিরা জ্বালিয়ে দিল। আহত পরীক্ষিত সর্দার সহ কিছু জমাতিয়াকে বন্দি করে আগরতলায় রাজার কাছে নিয়ে আসা হলো। আর এরপর যা হলো তা ইতিহাসের পাতায় লেখা এক নৃশংস ঘটনার সাক্ষী। মস্তক ছিন্ন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দৃশ্য। যুদ্ধে নিহত 200 জমাতিয়া যুবকদের মস্তক ছিন্ন করে বর্ষায় বিদ্ধ করে আগরতলায় নিয়ে আসা হলো। সেই ছিন্ন মস্তকগুলি গাছে ঝুলিয়ে রাখা হলো জনসাধারণের মনে ভীতি সঞ্চারের জন্য। এছাড়াও কুকিরা জমাতিয়া গ্রাম থেকে 9 থেকে 13 বছর বয়সের বহু বালিকাদের ধরে নিয়ে এসেছিল। রাজা পার্বত্য প্রথা অনুযায়ী কিছু অর্থের বিনিময়ে কুকিদের কাছ থেকে সেই জমাতিয়া বালিকাদের মুক্ত করলেন। পরবর্তীতে 1931 সালের সেন্সাস রিপোর্ট থেকে জানা যায় রাজা বীরচন্দ্র মাণিক্য শেষ পর্যন্ত পরীক্ষিত সর্দার ও অন্যান্য বন্দী জমাতিয়াদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত করে মুক্তি দেন। সেই সময় থেকে তারা মাংস ও মদ্যপান পরিত্যাগ করে রাজার প্রতি অনুগত থাকে। এই ঘটনা ব্রিটিশ সরকারকে বিব্রত করেছিল, কারণ জমাতিয়া বিদ্রোহের সময় অনেক জমাতিয়াই ভীত হয়ে সীমান্ত অতিক্রম করে ব্রিটিশ রাজ্যে অর্থাৎ বাংলায় প্রবেশ করেছিল। এই বিদ্রোহের যাতে কোনোরূপ প্রতিক্রিয়া দেখা না দেয় সেই জন্য ব্রিটিশ সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেছিল। ব্রিটিশরা রাজা বীরচন্দ্র মাণিক্যকে শান্তিপূর্ণ মীমাংসার উপদেশ দিয়েছিল। বীরচন্দ্র মাণিক্য ইংরেজ সরকারকে জানালেন যে তিনি জমাতিয়াদের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে একটি বোঝাপড়া করে নিয়েছেন, ভবিষ্যতে এরকম বিদ্রোহ আর হবে না। এইভাবে ত্রিপুরায় জমাতিয়া বিদ্রোহের আনুষ্ঠানিক অবসান ঘটে।
জমাতিয়া বিদ্রোহ পার্বত্য বা স্বাধীন ত্রিপুরার ঊনবিংশ শতাব্দীর শেষে উল্লেখযোগ্য প্রজা বিদ্রোহ। এর পরের উল্লেখযোগ্য প্রজা বিদ্রোহ সংগঠিত হয়েছে 1942-43 খ্রিস্টাব্দে রতনমণির নেতৃত্বে রিয়াং বিদ্রোহ। জমাতিয়া বিদ্রোহ আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। রাজদরবারের আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই কিভাবে সাধারণ উপজাতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তৈথুং প্রথার মতো শোষণমূলক ব্যবস্থা এবং খাজনা আদায়ের অত্যাচার উপজাতি মানুষের মধ্যে কতটা গভীর ক্ষোভ তৈরি করেছিল। নীলকৃষ্ণ ঠাকুরের মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা কিভাবে উপজাতি অসন্তোষকে নিজেদের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। অসন্তোষ যেটা রাজ পরিবারে তৈরি হয়েছিল সেটা প্রজা হত্যার মাধ্যমে সমাপ্তি হয়েছিল। সবশেষে মস্তক ছেদন ও গাছে ঝুলিয়ে রাখার নৃশংসতা, এই বর্বরতাই আমাদের শিক্ষা দেয় যে রাজশক্তি বিদ্রোহকে শুধু দমন করেনি, তাকে দৃষ্টান্তমূলকভাবে দমন করতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে কেউ আর মাথা তুলতে না পারে। 1863 সালের জমাতিয়া বিদ্রোহ একটি উপজাতি বিদ্রোহের গল্প নয়, এটি হলো ক্ষমতার দ্বন্দ্ব, শোষণের প্রতিবাদ, রাজশক্তির নৃশংস দমনের একটি জটিল ইতিহাস। পরীক্ষিত সর্দারের মতো মানুষরা হয়তো ইতিহাসে বড় পাতায় জায়গা পায়নি, কিন্তু তারা নিজেদের মানুষের অধিকারের জন্য লড়েছিল। এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানান এই ইতিহাস কি আপনি আগে জানতেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। নমস্কার।